আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলি বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ লঙ্ঘনের দায়ে হামলার শিকার ইন্টারনেটি সি জাহাজের ক্রুদের ভাগ্য সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী। সোমবার সন্ধ্যায় ইয়েমেনের সামরিক মিডিয়ায় সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে ৯ জুলাইয়ের অভিযানের পর ইয়েমেনি নৌবাহিনী ২ দিন ব্যাপী উদ্ধার অভিযান চালায়। অভিযানে ১১ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়, যাদের মধ্যে ২ জন আহত ছিলেন। তাদেরকে চিকিৎসা দেওয়া হয়। একজন নাবিকের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়। বেঁচে যাওয়া ক্রুদের বরাতে জানা যায়, জাহাজটি সৌদি আরবের জেদ্দা বন্দরকে মিথ্যা গন্তব্য দেখিয়ে ইসরায়েলের এইলাত বন্দরের দিকে যাচ্ছিল। প্রকৃতপক্ষে জাহাজটি সোমালিয়ার বারবেরা বন্দর থেকে যাত্রা করেছিল। উদ্ধারকৃত নাবিকেরা ভিডিওতে বিশ্বব্যাপী নৌ বাণিজ্য সংস্থাগুলোর প্রতি সতর্কবার্তা দেন। তারা ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান। তারা বলেন, লোহিত সাগর দিয়ে চলাচলের সময় জাহাজের শনাক্তকরণ ব্যবস্থা সক্রিয় রাখা উচিত এবং দখলদার দেশটিকে কোনো ধরনের সমর্থন দেওয়া উচিত নয়। কিছু নাবিক হতাশা প্রকাশ করে বলেন, তারা জানতেন না জাহাজটি ইসরায়েলি বন্দরের দিকে যাচ্ছে। তারা ফিলিস্তিনি জনগণের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, ভবিষ্যতে তারা এমন যাত্রায় অংশ নেবেন না। ইয়েমেনের সামরিক বাহিনী জানায়, বারবার সতর্কতা উপেক্ষা করায় ইন্টারনেটি সি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। ৯ জুলাইয়ের ঘোষণায় বলা হয়, ক্যাপ্টেন কোনো নির্দেশনা মানেননি, ফলে জাহাজটিকে একটি গাইডেড মিসাইল ও একটি মনুষ্যবিহীন জাহাজ দিয়ে আঘাত করা হয়। ইয়েমেনি কর্তৃপক্ষ সোমবার আবারও বৈশ্বিক নৌ সংস্থাগুলোর উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করে বলেছে, কোনো জাহাজ যদি ইসরায়েলি বন্দরে ভিড়তে চায় তাহলে তা বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব, এমন কথাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। এখন পর্যন্ত এটি সৌদি আরবের সবচেয়ে স্পষ্ট অবস্থান, যেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের শর্ত হিসেবে দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের কথা বলা হলো। আনাদোলো জানিয়েছে, জাতিসংঘের নিউ ইয়র্ক সদর দপ্তরে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জে নোয়েল বারোরের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এর আগে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ আয়োজনে ফিলিস্তিন ইসরায়েল সংকটে দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন নিয়ে উচ্চ পর্যায়ের এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রিন্স ফয়সাল বলেন, সৌদি আরবের জন্য ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে গভীরভাবে যুক্ত। আব্রাহাম চুক্তির আওতায় ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিনিময়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে সৌদি আরব কোনো উদ্যোগ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আশা করি আজকে যে পরিষ্কার ঐক্যমতের বার্তা দেওয়া হয়েছে তা আগামীকালও থাকবে। সেই অবস্থান এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যে গতি তৈরি হয়েছে সেটি হয়তো সম্পর্ক স্বাভাবিকীকরণের আলোচনা শুরু করতে সহায়ক হবে। তিনি আরও বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে আলোচনার পরিবেশ তখনই কেবল তৈরি হতে পারে যখন গাজায় চলমান সংঘাতের অবসান হবে এবং সেখানকার মানুষের দুর্ভোগ লাঘব হবে। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য জরুরি, সুনির্দিষ্ট ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, গাজার পরিস্থিতি ফিলিস্তিনিদের আরও গভীর হতাশার দিকে ঠেলে দিচ্ছে। গুতেরেস বলেন, ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা পুরস্কার নয়, এটি তাদের অধিকার, আর রাষ্ট্র প্রতিষ্ঠায় অস্বীকৃতি সারা বিশ্বের চরমপন্থীদের জন্য একটি উপহার হবে। সোমবার শান্তিপূর্ণ সমাধানের ওপর জাতিসংঘের একটি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গুতেরেস বলেন, সময় ফুরিয়ে আসছে। প্রতিটি দিন পার হবার সঙ্গে সঙ্গে বিশ্বাস কমে যাচ্ছে, প্রতিষ্ঠান দুর্বল হচ্ছে এবং আশা বিলীন হচ্ছে। জীবন রক্ষাকারী মানবিক সহায়তার উপর আরোপিত বিধিনিষেধ কমানোর সাম্প্রতিক পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এই দুঃস্বপ্ন শেষ করার জন্য একটি সমাধানের ধারে কাছেও নয়। আমাদের একটি অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, সব বন্দীর অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং পূর্ণ ও অবাধ মানবিক সহায়তার প্রবেশাধিকার প্রয়োজন। এগুলো শান্তির পূর্বশর্ত নয়, এগুলোই শান্তির ভিত্তি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল সরকার একটি সুস্পষ্ট গণহত্যা চালাচ্ছে, এমন অভিযোগ করেছে ইসরায়েল ভিত্তিক ২ শীর্ষ মানবাধিকার সংস্থা বা'তসেলেম ও ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস।
সোমবার এক যৌথ প্রতিবেদনে তারা চলমান সামরিক অভিযানকে পরিকল্পিত গণহত্যা হিসেবে চিহ্নিত করে ইসরায়েলকে থামানো পশ্চিমা মিত্রদের নৈতিক ও আইনি দায়িত্ব বলে উল্লেখ করেছে। প্রতিবেদনে বলা হয়, গাজায় বেসামরিক লোকজনের পরিচয় ফিলিস্তিনি হবার কারণেই প্রায় 2 বছর ধরে তাদের নিশানা করছে ইসরায়েল। এর ফলে ফিলিস্তিনি সমাজে মারাত্মক কোনো ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হয়েছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় নৃশংসতা চালাচ্ছে ইসরায়েল। বেশ কয়েকটি আন্তর্জাতিক ও ফিলিস্তিনি সংস্থা একে গণহত্যা বলে বর্ণনা করেছে। এবার ইসরায়েলের সবচেয়ে প্রভাবশালী দুটি মানবাধিকার সংস্থা এই প্রতিবেদন দেওয়ার পর অবৈধ দেশটির ওপর চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে গাজায় ইসরায়েলের অপরাধের বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে হাজার হাজার নারী, শিশু ও বৃদ্ধ ফিলিস্তিনিকে হত্যা, গণহারে বাস্তুচ্যুত করা এবং মানুষকে অনাহারে রাখা। এছাড়া ইসরায়েলের হামলায় ঘরবাড়ি সহ বেসামরিক স্থাপনা ধ্বংসের ফলে ফিলিস্তিনিরা স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ বিভিন্ন মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে এতে উল্লেখ করা হয়। বাতসেলেমের পরিচালক ইউলি নোভাক জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়ে বলেন, আমরা যা দেখতে পাচ্ছি তা স্পষ্ট। একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার জন্য ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকজনের ওপর হামলা চালানো হচ্ছে। ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস তাদের প্রতিবেদনে গাজার স্বাস্থ্য ব্যবস্থার ওপর ইসরায়েলি হামলাগুলোকে ধারাবাহিকভাবে তুলে ধরে। অনেক হামলার তথ্য বিস্তারিতভাবে নথিবদ্ধ করেছে সংস্থাটির নিজস্ব দল। সংস্থার পরিচালক গাই শেলেভ বলেন, গণহত্যা বিষয়ক কনভেনশনের 2C অনুচ্ছেদ অনুযায়ী শুধু স্বাস্থ্য ব্যবস্থার ওপর চালানো ধ্বংসযজ্ঞই এই যুদ্ধকে গণহত্যায় পরিণত করেছে। কোনো কিছুকে গণহত্যা বলার জন্য সনদের 5টি অনুচ্ছেদের সবকটি পূরণ করার প্রয়োজন নেই। দুটি মানবাধিকার সংস্থাই বলেছে, ইসরায়েলের পশ্চিমা মিত্ররা এই গণহত্যামূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সহায়তা করেছে। গাজায় মানুষের দুর্ভোগের জন্য তারাও যৌথভাবে দায়ী। গিওলি নোভাক বলেন, পশ্চিমা বিশ্বের সহায়তা ছাড়া এটি গণহত্যা সম্ভব হতো না। কোনো নেতাই এটি থামানোর জন্য নিজেদের সাধ্য অনুযায়ী পদক্ষেপ নিচ্ছেন না। গাজায় নতুন করে ত্রাণ বিতরণের অনুমতি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের এই পদক্ষেপকে স্বাগত জানালেও তা সাগরে ঢিল ছোড়ার মতো বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবিক প্রধান টম ফ্লেচার। রোববার গাজা উপত্যকার কিছু জায়গায় চলমান যুদ্ধে মানবিক বিরতি ঘোষণা করে ইসরায়েল। তারা বলেছে, এ সময়ে গাজায় অনাহারে লাঘবে জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলো সড়কপথে নিরাপদে খাবার ও সহায়তা পাঠাতে পারবে। তবে জাতিসংঘের মানবিক প্রধান সোমবার বিবিসি টুডে প্রোগ্রামে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, গতকালের ত্রাণ বিতরণ ছিল একটি শুরু, কিন্তু গাজার বেসামরিক জনগণের যা প্রয়োজন তার তুলনায় এটি ছিল বিশাল সমুদ্রে 1 ফোঁটা পানির মতো। এর আগে 42 দিনের যুদ্ধবিরতি চলাকালীন প্রতিদিন 600 থেকে 700টি ত্রাণের ট্রাক গাজায় প্রবেশ করেছিল, কিন্তু ইসরায়েল বলেছে সোমবার গাজায় 120টি ট্রাক প্রবেশ করেছে। আগামী কয়েকদিন গাজায় অনেক বেশি পরিমাণ সাহায্য পৌঁছে দেওয়া প্রয়োজন উল্লেখ করে ট্রাম্প বলেন, জাতিসংঘ এবং তার অংশীদাররা আগামী কয়েক সপ্তাহের মধ্যে গাজার সবার কাছে জীবন রক্ষাকারী সহায়তা পৌঁছে দিতে পারবে, যদি তাদের দলগুলো সীমান্ত ক্রসিংয়ে প্রবেশাধিকার দেওয়া হয়। তিনি বলেন, গাজায় অনাহার বন্ধ করার জন্য মাসব্যাপী অবাধে সহায়তা প্রবেশ এবং শেষ পর্যন্ত একটি যুদ্ধবিরতি প্রয়োজন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সোমবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবার পারমাণবিক স্থাপনায় হামলা করে, ইরান তার কঠোর জবাব দেবে। কোনো আগ্রাসন সহ্য করবে না তার দেশ। কড়া ভাষায় লেখা বিবৃতিতে আরাকচি বলেন, 7000 বছরের প্রাচীন সভ্যতার অধিকারী ইরান হুমকি ও ভয় দেখানোর ভাষাকে আমলে নেয় না। তিনি বলেন, ইরানিরা কখনো বিদেশিদের সামনে মাথা নত করেনি এবং কেবল সম্মানসূচক ডাকেই সাড়া দেন। ইরানের পারমাণবিক অবকাঠামোর ওপর মার্কিন ও ইসরায়েলি হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইরানের পাল্টা হামলার ব্যাপ্তি ও ফলাফল কতটা ধ্বংসাত্মক ছিল তা শত্রুরা দেখেছে। সুতরাং তাদের জেনে রাখা উচিত, ভবিষ্যতে যে কোনো আগ্রাসী কাজের জবাব হবে আরও কঠোর, যা ধামাচাপা দেওয়াও সম্ভব হবে না। ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্য তুলে ধরে আরাকচি বলেন, তেহরান রিসার্চ রিঅ্যাক্টর থেকে উৎপাদিত মেডিকেল রেডিও আইসোটোপের ওপর 10 লাখেরও বেশি ইরানি নির্ভরশীল। কেউ যদি সুস্থভাবে চিন্তাভাবনা করেন, তবে তিনি শুধুমাত্র বিদেশি ধমক আর চাপের কারণেই কখনো নিজের তৈরি জীবন রক্ষাকারী শান্তিপূর্ণ প্রযুক্তি ছেড়ে দেবেন না। আরাকচি জোর দিয়ে বলেন, ইরানের সংকল্প অটল। সবাইকে জানতে হবে, আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি আমরা কিনে আনিনি, আমরা তা গড়েছি রক্ত, ঘাম আর অস্ত্র দিয়ে।
আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।